অপারেশনের 5 দিন পর আনামকে বাসায় নেওয়া হয়। আনাম এখন একটু একটু কথা বলতে পারে। সন্ধ্যায় নয়না আনামের জন্য স্যুপ নিয়ে আসে। তুমি আমার জন্য খুব কষ্ট করছো। এই কয়দিনে তোমার চেহারা কেমন হয়েছে? কিসের কষ্ট? আপনি যে আবার আমার কাছে ফিরে এসেছেন এটাই তো অনেক। তুমি আমাকে ভালোবাসো? খুব ভালোবাসি। আপনার জন্য আমার এত কষ্ট হয় যা কখনো কারোর জন্য হয়নি। যে অবস্থা হয়েছিল, হয়তো তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়েছে। হয়তো আল্লাহ সত্যি আমাকে ভালোবাসার সুখ দিবেন। হয়েছে, অনেক কথা বলেছেন, এখন চুপ করেন। আপনার মুখে ক্ষত ব্যথা লাগবে। তোমার সাথে কথা বলার জন্য এইটুকু ব্যথা সহ্য করে নিতে আমার কোনো আপত্তি নেই। তোমাকে একটা কথা বলবো? বলেন। আমি তো অসুস্থ এখন, আর মাঝে কোলবালিশ দিও না। আমার বাঁ হাতে ব্যথা নেই। তুমি বাঁ সাইডে আমার বুকের পাশে শুয়ে থাকবে। আমি অনেক শান্তি অনুভব করব। এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। না না, আপনার শরীরে জায়গায় জায়গায় ক্ষত, তারপর ব্যাঘরে কোথায় না কোথায় ব্যথা দিয়ে ফেলবো। কিছু হবে না। আর যদি ব্যথা পাই তাহলে পাইলাম, কিন্তু তাও তুমি আমি যা বলছি তাই শুনবে, প্লিজ। ঠিক আছে, তাও যদি ব্যথা পান আমি একটু সাইড হয়ে শুই। আমারও তো নড়াচড়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সুবিধা মতো থাকো, কিন্তু আমার পাশে থাকবে। দেখতে দেখতে আরো 10 দিন চলে যায়। আনা মোটামুটি সুস্থ, কিন্তু এখনো স্বাভাবিক না। মোটামুটি নড়াচড়া করে ওয়াশরুম যেতে পারে। নিহানের বিয়ের বাকি 3-4 দিন। রায়হান আনামকে ফোন দিয়ে বলে, দোস্ত, তোকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের আজ পুলিশ ধরেছে। আর আমাদের সন্দেহ ঠিক, নিহান করিয়েছে। ওর এতটা অধঃপতন হয়েছে, মানুষ মারো এখন ডাল ভাত। এখানে শেষ না, ও অনেক বড় ক্রিমিনাল। ওদের ব্যবসার পেছনে মাদক ব্যবসা চলে। ও, তাহলে এই জন্যই রাতারাতি ওদের টাকা পয়সা হয়েছে। না হলে ওরা যা করে তাতে এত তো হতে পারে না। ভিডিও ফুটেজ গুলো সব রেডি করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু তোর যা অবস্থা তাতে তুই যেতে পারবি? কষ্ট হলেও যাব। নিজেদের সম্মান ফিরিয়ে আনার এটাই সুযোগ। ঠিক আছে, রেস্ট কর তুই। নিহানের বিয়ের দিন চলে আসে। নিহান নাফিজাদের বাড়ি থেকে পাঠানো শেরওয়ানি পাগড়ি পরে তৈরি হচ্ছে। যত যাই হোক, বিয়ে তো। নিহানের মধ্যে কেমন লজ্জা লজ্জা ভাব আর এক্সাইটমেন্ট কাজ করছে। ওদিকে নাফিজাও পার্লারে গিয়েছে সুন্দর করে সাজতে। আয়েশা বেগমের সামনে মেয়ের বিয়ের আয়োজন চলছে, কিন্তু মনে কোনো আনন্দ নেই। মনের ভিতর অজানা এক ভয়, ভিতরটা যেন বারবার চুপসে যাচ্ছে। খালি মনের মধ্যে খুচুর খুচুর করছে, কি যেন হতে চলেছে, কি যেন হতে চলেছে। রাজ্জাক ভুঁইয়া আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোমার মুখ চোখ এমন লাগছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে আতঙ্কে আছো। কই কিছু না, এমনিতেই ভয় হচ্ছে। একবার মেয়েটার সাথে এমন হলো, আবারও যদি হয়। মনটা অশান্তি হয়ে আছে। চিন্তা করো না, রাজ্জাক ভুঁইয়া মনে মনে ভাবেন। নয়নাকে কতদিন দেখি না। ছেলেটা মেয়েটার সাথে কি ব্যবহার করছে তাও জানি না। ওই দিন মেয়েটাকে এত জোরে মারলাম, পরে কেমন হলো তাও জানি না। কাউকে জিজ্ঞেস করারও সাহস হয় না। আজ আমার বাড়িতে কত বড় আয়োজন, আর আমার মেয়েটাকে আমি এক কাপড়ে বের করে দিয়েছি। ওর মা বেঁচে থাকলে আজকে সবটা ঠিক হয়ে যেত। এদিকে আনাম গোপনে পরিবার নিয়ে রায়হানদের বাড়িতে আসে। আনাম আর রায়হানের বাড়ি একই জেলায়। আনাম সরাসরি বাড়িতে আসলে জানাজানি হবে, তাই প্রথমে রায়হানদের বাড়িতে যায়। আনাম বিছানায় শুয়ে আছে। নয়না বসে বসে আজকে কি হতে পারে সেটাই গালে হাত দিয়ে ভাবছে। আনাম বলে, তোমাকে তো বধূ রূপে দেখলাম না, রূপসী কন্যা। সবার ভাগ্যে কি আর বউ সাজা থাকে? আমার মতো কলঙ্কিনী যে বিয়ে হয়েছে, আবার আপনার মতো স্বামীও জুটেছে, এটাই তো অনেক। এই দুনিয়ায় এতিমদের বেঁচে থাকা অনেক কঠিন। দূর, এসব কথা বলো না। নাফিজা একটা ভালো কাজ করেছে। যদি মান সম্মান এভাবে না খুঁয়ে অন্যভাবে তোমার আমার মিল করে দিত, তাহলে আমি ওরে সারা জীবন মাথায় করে রাখতাম। তুমি আমার মনের মতো বউ। তোমার চুলগুলো ছিল আমার কল্পনা। তোমার মতো সতী নারী আমার দুনিয়া আখিরাতে চিন্তার কল্পনা। তোমার চোখের দিকে তাকালে মনে হয় দুনিয়ার সবকিছু তোমার চোখে ভেসে ওঠে। তুমি যা দেখাতে চাও তাই দেখব। তোমার মায়াবী মুখের দিকে তাকালে আমার হৃদয়ে প্রশান্তি বয়েছে। তোমার শরীর। নয়ন একটু বিব্রত হয়ে বলে, আমার শরীর কি? কথা বলতে বলতে একদম লিমিট ছেড়ে যায়। না মানে তোমার শরীরের শ্যাম বর্ণটা আমার বেশ প্রিয়।
এক কথায় বলতে গেলে আমি জীবনে একটা বউ হিসেবে যেমন মেয়ে চেয়েছি সেটাই তুমি। আমার চাওয়ার সাথে তোমার মাঝে কোনো ত্রুটি নেই। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। অসুস্থ মানুষ, রেস্ট করেন, আবার ওদিকে যেতে হবে। শোনো না, তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট? তুমি এখানে বসো, আমি বের করে আনছি। আপনি আমাকে বলুন কি আনতে হবে। আপনি অসুস্থ, আপনি যেতে হবে না। বসো তুমি, আমি দিচ্ছি। আনাম একটা ব্যাগ নিয়ে নয়নার সামনে দেয়। এই ব্যাগটা কখন আনলেন? এটা তো আমাদের সাথে ছিল না। এটা তোমার থেকে লুকিয়ে এনেছে। নয়না ব্যাগ খুলে দেখে একটা বেনারসির সাথে নাফিজাকে দেওয়া গয়না। এগুলো এখানে কেন? আমি তো অসুস্থ, না হলে আমি যেতাম। রায়হানের বউ তোমাকে পার্লারে নিয়ে যাবে, আর ওখান থেকে তোমাকে তোমাদের বাড়িতে নিবে। কি বলছেন এসব? জানাজানি হবে আগেই সব? কিছুই হবে না, ওখানে আমাদের লোক আছে। তুমি তোমার রুমে বউ সেজে বসে থাকবে, এদিকে আমরা সামলে নিব। আর ভাবি তো তোমার সাথে থাকবে, উনি অনেক চালাক, সব সামলে নিবে। সত্যি আমি বউ সাজবো? হ্যাঁ, তুমি বউ সাজবে, আর আমি তোমাকে বউয়ের সাজে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আমার খুব ভয় করছে। কত অপমানিত হয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি, হুট করে ওখানে গেলে। উফস, চিন্তা করো না, আমার আরো লোক আছে ওইখানে, তোমার কোনো অসুবিধা হবে না। রায়হানের বউ নয়নাকে নিয়ে পার্লারে চলে যায়। আনাম রায়হান রেডি হয়ে সকল প্রমাণ নিয়ে মুখে মাস্ক পরে বের হয়। স্টেশনে অপেক্ষা করছে নিহানের প্রথম পক্ষের বউ আর ছেলের জন্য। রফিক তালুকদার রেহানা বেগমকে নিয়ে বাড়িতে আসে। এসেই ভাড়ায় কিছু লোকজন এনে বাড়িঘর পরিষ্কার করানো শুরু করে। গ্রামে রফিক তালুকদারকে দেখে সবাই জিজ্ঞেস করে, ছেলে বউ আসেনি? না, ওরা ঢাকায়, ছেলে অসুস্থ। আমরা দুজন এসেছি, ঢাকায় ভালো লাগে না, তাই চলে এসেছি। ভালোই করেছেন, কতদিন আর লুকিয়ে থাকা যায়। রফিক তালুকদার একটু রাগ নিয়ে বলেন, তোমরা অহেতুক কথা বলে সময় নষ্ট করো না, আমার অনেক কাজ আছে। অনেকদিন বাড়িতে ছিলাম না, বাড়িঘর নোংরা হয়ে অলিতে বালিতে খেয়ে ফেলেছে। দুপুর 1:30, বিয়ের বরযাত্রী মসজিদে। বিয়ের কাজ শেষে জোহরের নামাজ পড়ে বিয়ের প্যান্ডেলে ঢুকেছে। চারদিকে খাবার আনা নেওয়া, অতিথি আপ্যায়নে সবাই ব্যস্ত। চারদিকে গমগমে একটি পরিবেশ। নিহানের সামনে আস্ত খাসি, বড় প্লেটে জামাইয়ের জন্য খাবার সাজানো। নিহান যখন প্লেটে হাত দিবে, আনাম তখন বলে, আস্তে দুলা ভাই, বাড়ির ছোট জামাইকে রেখে কিভাবে খাওয়া শুরু করেন? এটা অনুচিত আর অসামাজিক কাজ। কথাটা শোনা মাত্র রাজ্জাক ভুঁইয়া আনামের দিকে তাকায়। ছোট জামাই মানে? আনাম এসেছে, নয়না আসেনি। রাজ্জাক ভুঁইয়া একটু এগিয়ে সকল দৃশ্য দেখতে থাকেন। নিহান আনামের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে, কে তুই? আনাম মাস্ক সরিয়ে বলে, চিনতে পারছিস না? তুই না কোমায় ছিলি? হ্যাঁ, কোমায় ছিলাম, কিন্তু তোর বিয়ে খাওয়ার লোভ সামলাতে না পেরে কোমা থেকে সরাসরি বিয়েতে চলে এসেছি। আনাম রায়হানকে নিয়ে নিহানের পাশে গিয়ে বসে পড়ে। কি ভাবছিস, আজ তো খাসি একলা খাবি? এই কপাল তোর নাই, এই কপাল হলো আমার। এর আগে এই বাড়িতে আস্ত খাসি খেয়ে গেছি, আজ আবার আস্ত খাসি আর মোরগ খাবো। তুই এখানে ফাজলামি করতে আসছস? লজ্জা নাই জীবনে? এত অপমানিত হয়ে এই বাড়ি ছেড়ে দিলি, তাও এ বাড়িতে তুই। বিয়েতে থাকা নারী পুরুষ সবাই একটা জটলা পাকিয়ে ফেলেছে। সবাই তাকিয়ে আছে, কি হতে চলেছে। আয়েশা বেগম সবকিছু শুনে প্যান্ডেলের মধ্যে দৌড়ে এসে বলে, তুমি এখানে কেন? একবার আমার মেয়ের জীবন নষ্ট করে শান্তি হওনি? আনাম হাসতে হাসতে বলে, শাশুড়ি মা, আপনারা কি অসামাজিক লোক ছোট জামাইকে দাওয়াত না করে বিয়ের এত বড় আয়োজন করছেন? আপনাদের সম্মান বাঁচাতে আমি চলে এসেছি। নাফিস আনামের সামনে রাগে তেড়ে আসে। আনাম একটা ঠাস করে চট দিয়ে বলে, অনেক বেয়াদবি করেছিস, তোর কলিজায় তো সাহসের শেষ নেই। রায়হানের হাতে এটা কি দেখেছিস? একদম পেটের মধ্যে ঢুকিয়ে দিব, দূর হ সামনে থেকে। নাফিস রায়হানের হাতে ছুরি দেখে দূরে সরে যায়। তুই এখানে কেন এসেছিস? বললাম না বিয়ে খেতে এসেছি, সাথে আস্ত খাসি। এই, কেউ পুলিশ ডাকো। পিছন থেকে একজন মহিলা একটা 3 বছরের ছেলেকে কোলে নিয়ে বলে, পুলিশ তোকে ডাকতে হবে না, পুলিশ আমি সাথে করে নিয়ে এসেছি। মিতালি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। শুয়োরের বাচ্চা, তোর সাহস কত বড়! বউ বাচ্চা রেখে আবার আর একটা বিয়ে করিস? তোর এত বড় কলিজা হয়েছে? মিতালি, তুমি ভুল বুঝতেছো,
আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, একটু শোনো প্লিজ। আনাম বলে, চুপ, তোকে আজ কিছু বোঝাতে হবে না, আজ আমরা তোকে বোঝাবো পাপের ঘোড়া পূর্ণ হলে শাস্তি কিভাবে হয়। ওদিকে নাফিজা দৌড়ে প্যান্ডেলে আসে আর বলে, এখানে এসব কি চলছে? এই তো আমার প্রাক্তন স্ত্রী চলে এসেছে। এই দেখো, তোমার বিয়ের গিফট হিসেবে বাচ্চা সহ সতীন নিয়ে এসেছি, পছন্দ হয়েছে কিনা জানিও। আচ্ছা, আমার বউ কই? আমার বউকে কেউ নিয়ে আসো। সবাই আনামের কথা শুনে অবাক। বউ মানে? তখনই ঘর থেকে বউয়ের সাজে নয়না বেরিয়ে আসে। নয়নাকে দেখে আনাম তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, আমার বউটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। নয়নাকে দেখে রাজ্জাক ভুঁইয়া বলেন, নয়না মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি, তবে তুমি আমার কাছে এসো না। আগে আমার কলঙ্কের ভারী বোঝা মাথা থেকে বের হোক, তারপর না হয় পবিত্রতার সাথে তোমাকে জড়িয়ে ধরবো। আনাম ভ্যাবলার মতো নয়নার দিকে তাকিয়ে আছে। রায়হান আনামকে খোঁচা দিয়ে বলে, তাড়াতাড়ি ঝামেলা মিটা, তারপর মন ভরে দেখিস। সামনে তো খাবার দেখে পেটের মধ্যে নারী ভুঁড়ি ডিস্কো ডান্স শুরু করছে। আনাম এবার সবার সামনে উদ্দেশ্য করে বলে, এখন আমি আপনাদের সামনে কিছু প্রমাণ দিব যে আমি আর নয়না নির্দোষ ছিলাম। আনাম কিছু ছবি বের করে দেখায় আর বলে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নাফিসার সাথে নিহানের ছবি, আমার বিয়ে হওয়ার আগের তোলা ছবি। নিহান আর নাফিসার আমাদের বিয়ের 2 বছর আগে থেকে ওদের সম্পর্ক, এবং সেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। নাফিজ আর নাফিসা নয়নাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার আর নয়নাকে বিরিয়ানির সাথে মেডিসিন মিশিয়ে খাওয়ায় এবং নয়নার বেডে এনে রাখে। এতে নাফিসাও সহজে আমার ঘাড়ে দোষ দিয়ে ডিভোর্স পেয়ে যায়, সাথে নয়নাকেও বাড়ি ছাড়তে হয়। আমাদের মধ্যে এত বড় একটা কলঙ্কের বোঝা দিয়ে দেয়। রাজ্জাক ভুঁইয়ার আগে নাফিজাকে জিজ্ঞেস করে, এগুলো কি সত্যি? নাফিজা কান্না করতে করতে বলে, হ্যাঁ, সব সত্যি। রাজ্জাক ভুঁইয়া নাফিজাকে চট দিতে নিলে আয়েশা বেগম থামাতে যায়। রাজ্জাক ভুঁইয়া তখন হাত নামিয়ে বলে, না, তোমার মেয়ের গায়ে হাত তুলতে আমার ঘৃণা করছে। তুমি সব জানতে, তাই না? আমার মান সম্মান নিয়ে তোমরা এইভাবে খেললে? ছি ছি ছি। যে সন্তানের আশায় আমার প্রাণ প্রিয় স্ত্রীকে কষ্ট দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি, আজ সেই পাপ আমাকে এত যন্ত্রণা দিয়েছে। আমি বেশ বুঝতে পারছি মতিকে আমি কতই না কষ্ট দিয়েছি। মতিকে কষ্ট দেওয়ার অভিশাপ হয়তো আমার জীবনে এইভাবে নেমেছে। মতি সবসময় কান্না করতো আর বলতো, আপনার ভাগ আমি কাউকে দিতে চাই না। তাও আমার সন্তান নেই ভেবে নিজেকে শক্ত করে আমার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে রাজি হয়েছে। কাঁদতে কাঁদতে রাজ্জাক ভুঁইয়া চেয়ারের ওপর বসে পড়ে। নয়না রাজ্জাক ভুঁইয়ার কাছে গিয়ে বলে, জানো বাবা, আমার মা বেঁচে থাকতো এই মহিলা আমার মাকে বিষ প্রয়োগ করেছে, সেই প্রমাণও আছে আমাদের কাছে। রাজ্জাক ভুঁইয়া বসা থেকে উঠে আয়েশা বেগমের সামনে চিৎকার দিয়ে বলে, এই কথা কি সত্যি? আয়েশা বেগম সরাসরি রাজ্জাক ভুঁইয়ার পায়ে পড়ে গিয়ে বলে, ক্ষমা করুন, আমি আমার কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত। রাজ্জাক ভুঁইয়া লাথি দিয়ে বলে, মানুষ খুন করে তুমি অনুতপ্ত সাজো? আমার ভাবতেই তো খারাপ লাগছে। এতদিন আমি আমার স্ত্রীর খুনির সাথে সংসার করে গেছি, দেখো জীবনে কি পেয়েছ। আজ তোমার মেয়ের করুণ অবস্থা দেখতে পাচ্ছ। অন্যের জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেই ফাঁদে পড়ছে। এখন তোমার মেয়েও সতীনের সংসার করবে, আর তুমি এই বয়সে হবে তালাকপ্রাপ্তা, জেলের কয়েদি। আয়েশা বেগম চিৎকার করে বলে, মাফ করুন আমাকে, আমি ভুল অপরাধ সব করেছি, নিজের স্বার্থের কথা ভেবে অনেক খারাপ কাজ করেছি। রায়হান বিরক্তি নিয়ে বলে, আপনারা কান্নার নাটক বন্ধ করুন, আমাদের কথা এখনো শেষ হয়নি। এই যে নতুন বর সাজা জানোয়ারটা, ওর জন্য আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনের সাথে ভালোবাসার অভিনয় করে ওকে বিয়ের স্বপ্ন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, তারপর থেকে ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় সহ্য করতে না পেরে আমার বোন দুনিয়া ত্যাগ করে। এমনকি আনাম ওর ফুফাতো ভাই ওকে গুন্ডা দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু আল্লাহ যারে রাখে তারে কে মারবে। আর আপনারা জানেন ওদের কাপড়ের ব্যবসা আছে, কিন্তু সেই ব্যবসার পিছনে ওরা মাদক ব্যবসা করে, পুরো পরিবার ফ্রড। গ্রামের কিছু লোক নিহানের এসব কথা শুনে বলে ওঠে, ওই শালারে নামা, শালা এখনো ওখানে বসে আছে। বলেই নিহানকে টানতে টানতে নিচে নামায়। উপস্থিত লোকেরা ইচ্ছা মতো কেলায়। পুলিশ অবস্থা বেগতিক দেখে বলে, আপনারা থামুন,
আমরা বিষয়টা দেখছি। ওর যে অভিযোগ তাতে ফাঁসি না হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা বলে নিহানকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। নিহানের চেহারা মাশাআল্লাহ একদম লাল মিষ্টি আলুর মতো হয়েছে। নাফিজা নিহানের কাছে এসে বলে, এত বড় একটা প্রতারণা তুমি করতে পারলে? কি করিনি তোমার জন্য আমি? তোমার বউ বাচ্চা পর্যন্ত আছে, তাও তুমি আমাকে এইভাবে ব্যবহার করলে। ছি। নিহান কি বলবে? নিহান কেলানি খেয়ে চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছে। এখন এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নিহানের বাবা মাদক ব্যবসার কথা ফাঁস হয়ে গেছে, যেহেতু উনিও আসামি হবেন, তাই আগেই কেটে পড়েছেন। এদিকে সকল পর্দা ফাঁস হওয়ার পরে নিহানকে নিয়ে চলে যেতে শুরু করলে রাজ্জাক ভুঁইয়া বলেন, স্যার, আপনারা আরো একজন খুনের আসামিকে রেখে যাচ্ছেন। এই মহিলা আমার প্রথম স্ত্রীকে খুন করেছে, আপনারা এই মহিলাকেও নিয়ে যান। আয়েশা বেগম আবারও রাজ্জাক ভুঁইয়ার পায়ে পড়ে যায়। রাজ্জাক ভুঁইয়া বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আমি তোমার মুখ আর দেখতে চাই না। আমি খুব দ্রুত তোমাকে ডিভোর্স দিব। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে নাফিজের হাত ধরে বলে, বাবা, আমারে বাচ্চা, দয়া কর, আমি তোর মা, এই বয়সে জেলে যাব, তোর বাবার একটু বোঝা। আমি নিজেই পাপে জর্জরিত, জানি না আজকে আমার ভুলের ক্ষমা পাবো কিনা। আর মা, সত্যি তুমি মানুষ খুন করতে পারো, আমি ভাবতেও পারিনি। এগুলো কাদের জন্য করেছি? তোদের ভবিষ্যতের জন্যই তো। রাজ্জাক ভুঁইয়া বলে, তো কি পেলে তুমি? শান্তি পেয়েছো? আমি কি কখনো তোমাদের দুজনকে আলাদা করে দেখেছি? তুমি মতির নামে প্রায় আমার কাছে নালিশ করতে, কিন্তু আমি জানতাম মতি এমন না। কিন্তু মতিকে কখনো তোমার নামে কিছু বলতে শুনিনি। আর উল্টো আমি যদি তোমার বিষয়ে কিছু বলতাম, ও বলতো, থাক, ছোট মানুষ, নতুন মা হয়েছে, ওর যত্ন নেন। ও আমার বিয়ে করায় অনেক কষ্ট পেয়েছে, তবু বুকে পাথর রেখে ও সবসময় চেষ্টা করেছে সংসারে শান্তি বজায় রাখার। কি পেলে আমার মেয়েটাকে এতিম করে? তোমার মেয়ে কি পেল আমার মেয়ের এত বড় ক্ষতি করে? সেই তো নিজেই নিজের ক্ষতি করে ফেলেছে। শোনো, তোমাদের মা মেয়ের কথা আমি মোটেও শুনতে চাই না। আমি চাই তুমি তোমার প্রাপ্য শাস্তি পাও। আর নাফিজাও শ্বশুর বাড়িতে চলে যাবে, যেহেতু বিয়ে হয়ে গেছে। ও নিজের সংগ্রাম নিজেই করবে। পুলিশ নিহান আর আয়েশা বেগমকে ধরে নিয়ে যায়। নাফিজা কাঁদতে কাঁদতে নয়নার কাছে গিয়ে বলে, বোন, দয়া করে আমাকে ক্ষমা করে একটা সুযোগ দে। আমি নিজেকে ভালো মানুষ হিসাবে প্রমাণ করেই ছাড়ব। মাফ করবেন, আমি কানে শুনিনি। আপনি কি বলেছেন? আপনাদের মানুষের জীবন মৃত্যু খেলায় আমি বধির হয়ে যাওয়ার উপক্রম। কানের মেশিন দিয়ে শুনতে হচ্ছে। নিহানের বাড়ি থেকে আসা সকল আত্মীয় স্বজন নাফিজাকে নিয়ে যায়। সাথে মিতালি ও নাফিজা মনে মনে বলে, কোথায় যাচ্ছি আমি? এখানে কি কোনো ভবিষ্যৎ আছে? আবার সাথে সতীন, নিহানের যে অপরাধ, তাতে নিহান কখনই আর স্বাভাবিক জীবনে ফিরবে না। নাফিজা আবারও দৌড়ে এসে আনামের পায়ে পড়ে যায়। আনাম সবার সামনে চিৎকার দিয়ে বলে, দূর হ, দূর হ বাপু, এ কাজ ভুলেও করো না। আমার সামনে তুমি পড়বে না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমার কারণে আমি আমার মনের মতো বউ পেয়েছি, কিন্তু মাফ চাই, আমার সাথে কখনো কথা বলার চেষ্টা করবে না। আবার কখনো আমার বউ আমাকে ভুল বুঝে ফেলে। আমি আমার বউয়ের সাথে কোনো অশান্তি চাই না। যার ক্ষতি করেছ তার কাছে যাও। নাফিজা আনামের কথা শুনে কাঁদতে কাঁদতে নয়নার পায়ে পড়ে যায়। বোন, তোর পায়ে ধরি, আমি অনেক ভুল করেছি, শাস্তিও পেয়েছি। দরকার হয় মায়ের মতো আমাকেও জেলে পাঠা, কিন্তু তাও এমনটা করিস না। আমি ওই বাড়ি যাব না। প্লিজ বোন, তোর আমায় ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে তোর পা আমি ছাড়বো না। রায়হান বলে, প্লিজ এখন স্বাভাবিক পরিস্থিতি আসুক, আমার ক্ষুধা লাগছে। নয়না নাফিজাকে পায়ের থেকে উঠিয়ে বলে, বাসায় যা। আর আমার রুমটা দেখলাম বেশ ময়লা হয়ে আছে। এখানে খাওয়া ঝামেলা শেষ হতে হতে যেন রুম ঝকঝকে পাই। এই অবস্থায় না পারলে শ্বশুর বাড়িতে যাও, রাস্তা খোলা। পারবো। রাজ্জাক ভুঁইয়া নাফিজকে বলে, এদিকে এসো। নাফিজ মাথা নিচু করে রাজ্জাক ভুঁইয়ার দিকে তাকায়। তোমার হিসেব আমি পরে করব। এখন যেখান থেকে পারো ফুলের ব্যবস্থা করো, একটা রুম সুন্দর করে সাজাও। আজকে আমার ছোট মেয়ে আর মেয়ে জামাইকে আমি ঘরে তুলব। নাফিজ মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং ওখান থেকে চলে যায়। এদিকে রাজ্জাক ভুঁইয়া নয়নাকে ধরে বলে,
জীবনে মৃত্যুর আগে এমন দৃশ্য চোখে দেখবো আমি কল্পনাও করতে পারিনি। তুই আমাকে মাফ করে দিস। তোর মায়ের আমি খেয়াল রাখতে পারিনি। সন্তানের আশায় তোর দাদা দাদির চাপে পড়ে দ্বিতীয় বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর সেই স্ত্রী সন্তানদের মানুষের জীবন মৃত্যু মান সম্মান নিয়ে তামাশা করার তো দেখলাম। ওরা আমাকে শেষ করে দিয়েছে। দ্বিতীয় বিয়ে আমার জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে। রাজ্জাক ভূঁইয়া নয়নাকে ধরে কাঁদতে থাকে। বাবা, আর কেঁদো না। অতীতের কথা যত তাড়াতাড়ি ভুলতে পারবে তত তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করতে পারবে। এটাও হয়তো আল্লাহর পক্ষ থেকে জীবনের একটা পরীক্ষা। যা হয় ভালোই হয়। এখন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। রায়হান সবাইকে নিয়ে খেতে বসে। নয়নার বাবা আনামকে বলে, বাবা, আমি ভুল বুঝে তোমাকে অনেক কথা বলেছি, আমাকে মাফ করে দিও। তুমি যে আমার মেয়েটাকে ভালো রেখেছ, এর জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। না না বাবা, এভাবে বলবেন না। সবাই পরিস্থিতির শিকার, তবে আমি অনেক ভাগ্যবান আপনার মেয়ের মতো মেয়ে পেয়েছি। কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার মেয়ে রাত দিন এক করে আমার সেবা যত্ন করেছে। আপনার মেয়েই আমাকে যত্নে রেখেছে। সুখী হও তোমরা, এই দোয়ায় রাখি। খাওয়া শেষে রাজ্জাক ভূঁইয়া ঘরে গিয়ে দেখেন নাফিজা নয়নার রুম পরিষ্কার করছে আর কাঁদছে। যা করেছো তাতে কাঁদার জন্য আরো সময় পড়ে আছে। এত তাড়াতাড়ি চোখের পানি শুকাবে না। ভাবতে অবাক লাগে, তোমরা দুই ভাই বোন আমার রক্তের কিছুই পেলে না, দুজনে মায়ের মতো হয়েছ। যাই হোক, শোনো, যেহেতু বাসায় জোর করে থেকেই গেলে, তাই রুম পরিষ্কার হলে আত্মীয় স্বজন সাথে আমার ছোট মেয়ে জামাই সবাইকে আপ্যায়ন করবে। আমি তো এগুলো কিছু জানি না, জেনে নাও মুরব্বীদের থেকে। সংসারে যদি থাকতে চাও আজকেই দায়িত্ব নিয়ে বোঝাও যে তুমি ভালো হওয়ার চেষ্টা করছো, বড় বোনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছো। নাফিজা কিছুই বলে না, শুধু কাঁদতে থাকে। নাফিজা ফুল এনে বন্ধু বান্ধব নিয়ে বাসর ঘর সাজাতে শুরু করে। নাফিজ মনে মনে বলে, জীবনে অনেক খারাপ কাজ করে ফেলেছি, যার জন্য জীবন এখানে দাঁড় করিয়েছে। এখন থেকে বাবার বাধ্যগত সন্তান হওয়ার চেষ্টা করব। জীবনে হিংসা বিদ্বেষ করে কখনোই কিছু পাওয়া যায় না। আজ আমি নিজেকে দিয়ে স্বচক্ষে প্রমাণ পেলাম। রাজ্জাক ভূঁইয়া নয়নাকে পেয়ে যেন আকাশের এক টুকরো চাঁদ হাতে পেয়েছেন। উনি ওনার বয়সী লোকদের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন আর বলছিলেন, অনেকদিন পর মনে হচ্ছে বুকের মধ্যে থাকা ভারী বোঝা নেমে গেছে। আজকে অতীত বর্তমান সবকিছু চোখের সামনে, কোনো ধোঁয়াশা নেই। আমার বুকের মধ্যে কি এক প্রশান্তি, কাউকে বলে বোঝানো যাবে না। সন্ধ্যা পেরিয়ে রাত, আকাশে তারায় ভরপুর। পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। নয়না নিজের রুমে জানালা থেকে বাইরে দেখছে আর ভাবছে, জীবনটা বড় অদ্ভুত। কতটা অসম্মানের সাথে এই বাড়ি থেকে বিদায় নিতে হয়েছিল, ঠিক আবারও সম্মানের সাথে এই বাড়িতে ফিরেছি। ঘুরছে গেল কলঙ্ক, কিন্তু সেদিনের ঘটনাগুলো মনে থাকবে মৃত্যু পর্যন্ত। হয়তো কিছু মানুষের মুখোশ, নতুন মানুষের পরিচিতি। ঘুরিয়ে ফিরিয়ে একজনের ভাগ্য থেকে আরেকজনের ভাগ্যে ঘুরে আসা। না হলে যে আমার বড় বোনের স্বামী হয়ে থাকার কথা ছিল, সে কেন আবার আমার স্বামী হতে যাবে? বুঝি না, জীবনটা এত পেঁচানো কেন? অন্যদের জীবন কত সহজ, কত সুন্দর, কিন্তু আমার জীবনের বাস্তবতাগুলো বড্ড কঠিন। হালকা কাশি দিয়ে আনাম রুমে প্রবেশের জানান দেয়। নয়না একটু চমকে ওঠে। কি মহারানী, ভয় পেয়ে গেলেন মনে হচ্ছে। কিছু ভাবছিলেন নাকি? নয়নার হাড় জোরে জোরে বিট করছে, কেন যেন মুখ থেকে কথা বের হতে চাইছে না। আনাম বলে, রুমটা অন্ধকার করে রাখছো কেন? লাইট দাও, বউটাকে একটু দেখি। সারাদিন দেখলেন তাতে হয়নি? সারাদিন সবার সামনে দেখা আর এখন একা রুমে তোমাকে নিয়ে দেখা, অনেক তো পার্থক্য আছে। নয়না লাইট জ্বালিয়ে দিলে আনাম নয়নাকে টেনে বিছানায় নিয়ে আসে। তুমি দেখতে খুব সুন্দর, আমি এই রূপে তোমাকে কখনো দেখিনি। তুমি সবসময় আমার সামনে সেজেগুজে থাকবে, আমি তোমাকে খুব যত্নে রাখবো। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে, আমার সাধ্যমতো তোমাকে এনে দিব। তুমি আমার পুতুল বউ, থাক হইছে, আর পাম দিতে হবে না। আমি তোমাকে পাম দেই? এটা বলে আনাম নয়নাকে জড়িয়ে ধরে নয়নার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে যায়। হঠাৎ করে রুমের লাইট বন্ধ হয়ে যায়। নাফিজা রাতে নিজের রুমে বসে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। নাফিজার কান্না শুনে নাফিজার পাশে এসে বলে, বোন কাঁদিস না,
সবই আমাদের পাপের ফল। অন্যকে বিপদে ফেলতে গিয়ে আমরাই বিপদে পড়ে গেছি। দেখ, ওই দিন বিনা দোষে দুজন মানুষকে আমরা কতটাই বিপদের মুখে ফেলে দিয়েছি। নাফিজা নাফিসকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছিস ভাই। ওই দিন ওরাও না জানা দোষে দোষী হয়ে সবার সামনে অপমানিত হয়েছে। আজ বুঝতে পারছি জীবনে কত বড় ভুল আমি করেছি। আজ বুঝতে পারছি অপমান অসম্মান মানুষকে কতটা যন্ত্রণা দেয়। আমি আরো একটা ভুল করেছি। তুই আমার সাথে একটু বাবার কাছে যাবি? কি ভুল? চল, দেখতে পাবি। নাফিজ আর নাফিজা রাজ্জাক ভুঁইয়ার কাছে যায়। ওদের দেখে রাজ্জাক ভুঁইয়া বলে, তোমরা এখানে কেন? নাফিজ দৌড়ে রাজ্জাক ভুঁইয়ার পায়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে মিথ্যা বলেছি। আমি 14 লাখ টাকার জমি বিক্রি করেছি। কালকেই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টে 4 লাখ টাকা পাঠিয়ে দিব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনেক বেয়াদবি করেছি আপনার সাথে। আপনি আমাদের 2 ভাই বোনকে ক্ষমা করে দিন। আপনি আমাদের পিতা। আপনি যদি ক্ষমা না করেন তাহলে কার কাছে যাব আমরা? ছেলে মেয়ের কান্না দেখে রাজ্জাক ভুঁইয়ারও কষ্ট হয়। রাজ্জাক ভুঁইয়া বলেন, ঠিক আছে, তোমরা ভুল বুঝতে পেরে যদি নিজেকে শুধরে নাও তাতে আমি খুশি। নয়নার মা নেই, ও এতিম। ওরে শত্রু না ভেবে বোনের মতো আপন করে নাও। তোমরা সবাই মিলেমিশে থাকলেই বুঝবে আমি ক্ষমা করে দিয়েছি। আর আজকের ভুল যদি কখনো রিপিট হয়, মনে রেখো আমি বেঁচে না থাকলেও তোমাদের অবস্থা আরো করুণ হবে। ইনশাল্লাহ আমরা পারবো। তোমার ভালো ছেলে মেয়ে হয়ে তোমাকে দেখাবো। আনাম 2 দিন নয়নাদের বাড়িতে থেকে নয়নাকে ওর বাবার বাসায় রেখে রায়হানকে নিয়ে ঢাকায় চলে যায়। নয়নাও অনেকদিন পর নিজের বাড়িতে বাবার সাথে থাকে। আনাম 3 মাস পরে জব ছেড়ে দিয়ে একেবারে বাড়িতে চলে আসে। নয়নাকে ফোন দিয়ে বলে, বিকালে তোমাকে নিতে আসবো। নয়না যাওয়ার কথা শুনে রাজ্জাক ভুঁইয়ার ঘরে যায়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল মা, কি বলবি? আজকে বিকালে তোমার জামাই আমাকে নিতে আসবে। চলে যাবি তুই? আসবো তো মাঝে মাঝে, মন খারাপ করো না। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। এভাবে বলিস না, তুই নির্ভয়ে বলে ফেল। বাবা, তুমি সব ভুলে মাকে জেল থেকে নিয়ে আসো। ওনার শাস্তি না হয় আল্লাহর কাছে তোলা থাকুক। তুই এই কথা বলছিস? হ্যাঁ বাবা, বলছি। তোমার এখন বয়স হয়েছে, তোমার দেখাশোনার লোক প্রয়োজন। তোমার এমন কিছু কাজ যা আমরা ছেলে মেয়েরা পারবো না। তুমিও আমাদের বলতে পারবে না। তোমার স্ত্রীর প্রয়োজন। তুমি ডিভোর্সের চিন্তা বাদ দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে ওনাকে মাফ করে দাও। উনিও এখন বার্ধক্য বয়সে চলে গেছেন। উনিও আর খারাপ কাজে জড়াবেন না। আমি চলে গেলে নাফিস ভাইয়াকে নিয়ে ওনাকে ছাড়িয়ে নাও। আমার একা থাকতে সমস্যা নেই, তবুও খুনির সাথে সম্ভব না। প্লিজ বাবা, অতীত ভুলে যাও। নতুন করে আবার সবটা গুছিয়ে নাও। মানুষ মাত্রই ভুল। পাশ থেকে নাফিসা এসব কথা শুনে দৌড়ে এসে নয়নাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করিস। তোকে বড় আম্মাকে নিয়ে অনেক বাজে কথা শুনিয়েছি। তুই আমার মাকে ক্ষমা করবি। আবারও এই বাড়িতে আনার জন্য বাবাকে বলবি। কখনো ভাবিনি। আপু, আর কান্নাকাটি করিস না। আমাদের কালো ছায়া কেটে গেছে। নিজেরা এখন মিলেমিশে ভালো থাকবো। বিকালে আনাম এসে নয়নাকে নিয়ে যায় বাড়িতে। নয়না শ্বশুর বাড়িতে গেলে নয়নার শাশুড়ি সকল রিচুয়াল মেনে নয়নাকে ঘরে তোলেন। রফিক তালুকদার নয়নার হাতে একটা খাম দেয়। এতে কি বাবা? তোমার থেকে নাও 5 লাখ টাকা। তুমি বিপদে আমার ছেলেকে রক্ষা কবচ হয়ে বাঁচিয়েছ। কিন্তু আপনি টাকা কোথায় পেলেন? 16 লাখ টাকার জমি বিক্রি করেছি। 5 লাখ তোমাকে দিলাম। 10 লাখ আনামকে দিলাম ব্যবসার জন্য। দোয়া করি তোমরা সুখী হও। আমিও ব্যবসা করব। অস্থির হও না, আমি আগে শুরু করি। যদি লাভবান হই তোমাকে পার্টনার হিসাবে নিব। এখন সংসারে হাল ধরো। অনেক তো ঘোরাফেরা হলো। রেহানা বেগম বলেন, ঠিক, এখন সংসারে হাল ধরো। আমি চাবি তোমাকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আগে বাসায় নতুন মেহমান আনো, তারপর তোমরা 2 স্বামী স্ত্রী গোল্লায় চলে যাও। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এই বয়সে ভালো থাকার জন্য সাথী দরকার একজন। নয়না লজ্জায় মাথা নিচু করে আছে। রেহানা বেগম বলেন, রুমে গিয়ে রেস্ট করো, অনেক দূর থেকে এসেছো। নয়না রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ড্রেসগুলো গুছিয়ে রাখতেছিল। আনাম পিছন থেকে নয়নাকে জড়িয়ে ধরে বলে, চলো তাহলে কাজটা এখন থেকে শুরু করে দিই। কি কাজ? ওই যে বললো নতুন মেহমান সাথে ব্যবসা, দুইটাই সফলতা কাম্য।
দিন দিন আপনি অনেক বাজে হয়ে যাচ্ছেন। তোমার কাছে এর থেকে আরো বাজে হতে চাই, তাতে সমস্যা নেই, বলেই নয়নাকে নিজের বুকের সাথে জাপটে ধরে। 1 বছর পরে আনাম নতুন একটা সুপার শপ দেয়। আস্তে আস্তে নয়নাকে পার্টনার করে ব্যবসা অনেক বড় করতে থাকে। এদিকে মাসখানেক হয় আনাম নয়নার পুচকেও দুনিয়ায় চলে আসে, যার নাম ছিল কাশফিয়া আনাম আনিসা। নাফিজা আবার ওর পড়ালেখার প্রতি মনোযোগী হয়। নাফিজ নতুন একটা প্রাইভেট কোম্পানি জব খুঁজে সেখানে চলে যায়। আয়েশা বেগমও নিজের কাজের জন্য অনুতাপে সবসময় কাঁদতে থাকে। রাজ্জাক ভুঁইয়া প্রায় নয়নার বাচ্চাকে দেখতে যায়। সবাই নয়নার বাচ্চাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে।